এক টপিক নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে যে এত এত রাজনৈতিক দল তৈরি হয় তাদের আসলে উদ্দেশ্যটা কি। কারণ আমরা দেখেছি ক্ষমতায় গেলে কে কে যায়, বেসিক্যালি বিএনপি যায়, আওয়ামী লীগ যায়, এই তো। এমনকি জামাতের মতো এই যে বৃহৎ একটা রাজনৈতিক দল যারা অনেক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক আছে, অথবা জাতীয় পার্টির মতো দল, তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতে পারছে না, কখনো করেও না। তাহলে এই যে ছোটোখাটো যে দলগুলো আছে সেই দলগুলা কেন আমাদের বাংলাদেশে নতুন নতুন করে আবির্ভাব হয়। যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে থেকে আমরা দেখেছি এই পর্যন্ত প্রায় কম করে হলেও 10-12টা দল কি করেছে, তারা নতুন করে তাদের সূচনার আওয়াজ দিয়েছে, নিবন্ধন পাওয়ার চেষ্টা করছে বা নিবন্ধন পাবে পাবে এমন অবস্থার মধ্যে দিয়ে আছে। তাহলে এখন আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করি যে রাজনৈতিক দল এটা কি করে, এটা কি জোটগত দালালি করে নাকি নিজেদের কোনো নিজস্ব এজেন্ডা আছে, কি জন্য তারা এই যে শয়ে শয়ে যে রাজনৈতিক দল তৈরি হচ্ছে তারা কেন তৈরি হয়। সো প্রথমেই এটা কথা মনে রাখি যে বাংলাদেশে যেহেতু লোকজন বেশি, সুযোগ যেহেতু কম, যেহেতু আমরা জানি ক্ষমতায় গেলে দুটো দলই ক্ষমতায় যাবে, কে যাবে, আওয়ামী লীগ যাবে নয়তো বিএনপি যাবে, আর কারো পক্ষে ক্ষমতায় যাওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই। সুতরাং ক্ষমতার অংশী হতে হলে যারা একটু সুবিধাবাদী লোকজন, যারা একটু মানে চালাক চতুর মানুষ, তারা কি করে, এই যে দেখেন না যে কি করে মব তৈরি করে 5-6 জন মিলে মন্ত্রী এমপি হয়ে যায়। আমাদের কি আছে না, ফরিদা আফা জামাই তামাই, এরা দেখেন না কিভাবে মানে মবতান্ত্রিক একটা সমাজ থেকে এটা কি হয়ে গেছে, বাংলাদেশের এখন জনমানুষের নীতি নির্ধারণী হয়ে গেছে। মানে অথচ জনসমর্থন দেখতে গেলে কয়জন মানুষ তাদেরকে সমর্থন করে, কয়জন মানুষ তাদেরকে চিনে, খুব বেশি লোক তো তাদেরকে চেনে না। আবার দেখেন যে ছাত্রদের মধ্য থেকে যে রাজনৈতিক দলটা তৈরি হলো ন্যাশনাল সিটিজেন পার্টি, এই সিটিজেন পার্টি যারা এখন শীর্ষ নেতৃত্ব, তাদেরকে কে চিনে, কে জানতো, মনে করেন যে তারা আন্দোলনের ফল হিসেবে তারা এখন নিজেদেরকে বড় একটা রাজনৈতিক দলের নামের মানে বড় বড় নেতা হিসেবে নিজেদেরকে নাম নিতে পারে, কিন্তু ইলেকশন হলে দেখা যাবে যে তাদেরও আবার খুব একটা পাত্তা থাকবে না। শেষ পর্যন্ত পাত্তা থাকবে কাদের থাকবে, যাদের সংগঠনটা অনেক শক্তিশালী, যারা দেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলের লোকজন যাদেরকে চিনে জানে। সুতরাং তারাই আলটিমেটলি বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে হয়তো বা ক্ষমতায় আসবে। ন্যাশনাল সিটিজেন পার্টি বা ছোটো ছোটো যে দলগুলো আছে, দলগুলো সমাজে তেমন করে ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তাহলে যে দলগুলো তৈরি হচ্ছে সেই দলগুলো তৈরি হওয়ার একটাই মাত্র কারণ, দালালি না রাজপথ। এরা বেসিক্যালি দালালি কেন্দ্রিক রাজনীতি করছে। আমরা দেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের যে প্রস্তাবগুলো নিয়ে আসছে, সেই প্রস্তাবগুলোতে তিনি বলেছিলেন যে কোন রাজনৈতিক দল ঐক্যমত্য হচ্ছে, কোন রাজনৈতিক দল ঐক্যমত্য হচ্ছে না, সেই ভিত্তিতে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে দিয়ে তারা আলটিমেটলি ডিসাইড করবেন, জনগণকে জানাবেন যে কারা সংস্কারে এগ্রি হচ্ছে, কারা সংস্কারে এগ্রি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সংখ্যার একটা মনস্তাত্ত্বিক দিক আছে। যেমন আমরা গত সরকারের সময় দেখেছিলাম 14 দলীয় জোট, 20 দলীয় জোট, 4 দলীয় জোট, এখন হয়তো যেটা হয়ে যাবে 50 দলীয় জোট, 100 দলীয় জোট, এরকম কিছু জোট হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল তৈরি করা মানেই যে রাজনীতিতে খুব বেশি ভূমিকা রাখবে এমন না, তারা বেসিক্যালি দালালি করে বেড়াবে। কোন কোন দলের দালালি করে বেড়াবে, বেসিক্যালি দুটো দল আছে, বিএনপি আর আওয়ামী লীগ। অন্যান্য যে দলগুলো আছে, ইসলামী দলে আছে মনে করেন যে 20-30টার মতো আছে, তারাও ঘুরে ফিরে ওই বিএনপি অথবা আওয়ামী লীগের সাথে যাবে। কেউ কেউ বিএনপির সাথে থাকবে, কেউ কেউ আওয়ামী লীগের সাথে গিয়ে তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে। মানে কোথায় যারা সুবিধা বেশি পাবে আর কি, বেসিক্যালি সেলিং প্রপোজিশন, কে কাকে কত টাকা দিয়ে কিনে নিচ্ছে। আমরা দেখেছি আমাদের ব্রিগেডিয়ার কে ছিল না, মানে জেনারেল দাড়িওয়ালা, ওই যে বিএনপির সাথে রাজনীতি করতে পারে, আওয়ামী লীগের সাথে জয়েন করেছে, ব্রিগেডিয়ার ইব্রাহিম, সে কী করেছে, আমার এত এত টাকা খরচ হয়েছে, টাকা কোথেকে পাবো। অথবা আমাদের নূরকে দেখতে শুনতে আমরা শুনেছি যে তাকে 10 কোটি টাকা অফার করা হয়েছে, মানে তার দাম, তার রাজনৈতিক দলের দাম 10 কোটি টাকা, এরকম একটা ব্যাপার। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কোনো রাজনৈতিক দলকে যদি কেউ কিনে নেয়, দেখতে হবে যে তাকে কেনার জন্য কত টাকা দিচ্ছে, আর সেই টাকাটা কত গুণে তারা উদ্ধার করে নেবে। সুতরাং বিরুদ্ধ মতকে দমিয়ে রাখতে হলে এরকম রাজনৈতিক দলের লোকজনদেরকে, শীর্ষ নেতৃত্বকে কী করে কিনে নেওয়া হয়, সেটা ডিজিএফআই ছত্রছায়া হতে পারে না, আমাদের যেই এজেন্সিগুলো আছে সেগুলো ছত্রছায়া হতে পারে, অথবা আমাদের ফরেন যেই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আছে তাদেরও স্বার্থসিদ্ধি করার জন্য অনেক রাজনৈতিক দল নানা রকমের আলাপ আলোচনা দেয়। আমরা সেটা দেখেছি প্রেস ক্লাব প্রান্তিক অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে, যারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কী করে দিতে জ্বালাময়ী বক্তৃতা দেয় এবং দেশের রাজনীতিতে মোটামুটি একটা ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করে। সুতরাং বাংলাদেশের যে মানে যেহেতু লোকজন বেশি, এখানে একটা প্রতিযোগিতা, এই যে যারা একটু প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় তারাই কী করে,
ছোট ছোট রাজনৈতিক দল তৈরি করে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের প্রভাব বিস্তার করে, কেন বড় দলে গিয়ে তারা তেমন কিছুই করতে পারবে না, অথবা বড় দল তারা কখনোই হতে পারবে না। সুতরাং বড় দলকে ইনফ্লুয়েন্স করতে হলে অথবা রাজনীতিতে ইনফ্লুয়েন্স রাখতে হলে তাদেরকে কী করতে হবে, ছোটো রাজনৈতিক দল হয়ে জ্বালাও পোড়াও বক্তৃতা দিয়ে, জ্বালাময়ী বক্তৃতা দিয়ে বিতর্কিত ইস্যু সামনে নিয়ে এসে আলোচনায় থাকতে হবে, এবং এটাই তারা করতে থাকে। এভাবেই তারা সমাজে প্রাসঙ্গিক থাকে। আপনার মতামত জানাবেন আমাদের যে আলোচনা, সেই আলোচনাতে আপনার দ্বিমত থাকলে সেটাও জানাবেন, একমত হলে সেটাও জানাবেন, অথবা আমাদের আলোচনাগুলো আপনাদের কেমন লাগে শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে আপনারা নিয়মিত এরকমের আলোচনা পাবেন। আপনারা কমেন্টে জানাবেন কী নিয়ে আপনারা আলোচনা শুনতে চান, আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব। আমরা বেসিক্যালি জনগণকে সচেতন করতে চাই, লোকজনকে সচেতন করতে চাই, আর কিছু না। ভালো থাকবেন, ধন্যবাদ।